আনন্দের বটে। 12ই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন জন্মদিন, আবার বিদায়ের দিন, ঠিক সেরকম পাশাপাশি গুরুত্বপূর্ণ আপনার জুলাই ঘোষণাপত্র হবে। কি হবে না হবে সেটাও একটা লিমিটের মতো একটা সরকার আসতে পারে। এই সবকিছু মিলিয়ে বিএনপি রাজনৈতিকভাবে এটা মোকাবিলা করার জন্য চিন্তা করছে উনি প্রেসিডেন্ট আছে থাকুক। আমরা আগে শুনতাম প্রেসিডেন্টের কাজ হচ্ছে জানাজায় যাওয়ার কবর জিয়ারত করা, মানে সিমেন্ট দিয়ে বস্তা দিয়ে তাকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। কে করেছে? জিয়াউল হাসান। কার হুকুমে করেছে? মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ রেহানা দেব কাদের, মানে কিছুর দিকে যেন। যে আমি প্রথমেই আপনাকে এক কথায় বলতে চাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, মব সৃষ্টি, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস ও সিন্ডিকেট রুখতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটি আমার 60 বছরের জীবন দশায় আমি বারবার এখন উপলব্ধি করতেছি। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের, আপনি বলছেন একজন না, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন এবং আপনার প্রেস সচিবও বলেছেন, তারা আসলে বুঝতে পেরেছেন যে আজকে যাদের কথায় প্রথম দিকে তারা চিন্তা ভাবনা করেছিল, তারা সত্যিকার অর্থেই বাংলাদেশের এই জুলাই আন্দোলনে তাদের ভূমিকা ছিল, কিন্তু তাদের বয়সের স্বল্পতার কারণে পরবর্তীতে কি করণীয়, কি করা উচিত, কি করলে রাষ্ট্রের ভালো হবে, সেইগুলো আসলে সঠিকভাবে তারা বলতে পারেনি, করতে পারেনি। যার কারণে বুঝেছে যে এই সমস্ত কথা বলা মানে হচ্ছে যে সঠিক না এবং নির্বাচন হতে হবে, নির্বাচন দরকার। পাশাপাশি আপনারা জেনেছেন এই 2-4 দিনের মধ্যে জামাতের আমির বলেছে যে আমাকে যদি 15 দিন সময় দেওয়া হয় আমি বাংলাদেশে পূর্ণ সংস্কার করতে পারবো। তার মানে কি? সংস্কার মূলত হয়ে গেছে। এটা 15 দিন নিয়েছিল সরকার, রাজনৈতিক দল থেকে 1 মাসের জন্য কমিশন, কেউ সময় নিয়ে 2 মাস, 2.5 মাস, আর রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করবে 15 দিন। 3 মাসেই পুরো সংস্কার হওয়ার কথা, কিন্তু বিভিন্ন রকমের এই এনসিপি জামাত তাদের ষড়যন্ত্রে এই ঘটনাগুলো হয়েছে। আপনারা জানেন যে জামাতের নায়েবে আমির আবু তাহের একাধিকবার বিভিন্ন জায়গায় আলোচনা করেছে যে এই আপনার এনসিপির যে চেয়ারম্যান, তাদেরই প্রোডাক্ট, তাদেরই সৃষ্টি, তাদের হাতে গড়া নাহিদ এবং আসিফ মাহমুদ। এখন তারা তো আসলে একই কথাই বলবে। আপনারা যেটা দেখেছেন যে জুলাই ঘোষণার দিন তারা গেছে মানে এক ধরনের হানিমুনে। এটা কি সেই দিনটা ছিল 5ই আগস্ট? একদিকে আমাদের কষ্টের দিন, রক্তের দাগ শুকায়নি, আর একদিকে হাসিনা পালিয়ে গিয়েছিল আনন্দের বটে। 12ই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন জন্মদিন, আবার বিদায়ের দিন, ঠিক সেরকম পাশাপাশি গুরুত্বপূর্ণ আপনার জুলাই ঘোষণাপত্র হবে। কি হবে না হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তারা কিন্তু সেটা বলেছে তারাই যে তারা আনন্দ করতে গেছে, ভ্রমণ করতে গেছে, কক্সবাজার বেড়াতে গেছে। এই যে এটা বুঝতে পেরেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে এইটা যথাযথ তারা আসলে পারবে না। এইটা হচ্ছে একটা বিষয়। আর আপনার যে রাষ্ট্রপতির ছবি নামানো, আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমাদের লেফটেন্যান্ট কর্নেল দিদার সাহেব বলেছে যে তার নামানো উচিত এবং অনেকে তাকে অপমান করবে, খারাপ কথা বলবে, কটু কথা বলবে। আমি পাশাপাশি বলতে চাই, না নামালে আওয়ামী দোসর যারা আওয়ামী লীগের এখনো প্রত্যাশা, তাদের সাহস বেড়ে যাবে, তাদের ভয় ভেঙে যাবে। এইটা যত দ্রুত নামানো উচিত ছিল, এটা আরো আগে নামানো উচিত ছিল। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে তারা মৌখিক নির্দেশনা দিয়েছে, অন্যরা বলতেছে যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে অনলাইনে যখন আমরা মিটিং করি তখন দেখি প্রেসিডেন্টের ছবি নাই। এটাই ইঙ্গিত করে যে আমাদের ছবি নামিয়ে ফেলতে হবে, এজন্য আমাদের নোটিশ দরকার না। এই বিভিন্ন রকমের কথা ঘুরে ফিরে হচ্ছে কি এটা নামানোই যথার্থ এবং আগেই নামানো উচিত ছিল। এখন আপনি বলেছেন বিএনপি তো প্রেসিডেন্টকে পুরো সরানোর জন্য বাধা দেয়নি। এটা হয়েছে যে বিএনপি মনে করেছে, বিএনপি কিন্তু একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং বিএনপিতে যারা আছে
তারা অবশ্যই যেহেতু রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন পদে ছিল এবং পরবর্তীতে সেনাবাহিনীর একটা অংশ যারা অবসরপ্রাপ্ত তারা বিএনপিতে যোগদান করেছিল, এরপর সচিবদের একটা অংশ, তারা চিন্তা করেছে যে এই মুহূর্তে যেহেতু বিপ্লবী সরকার হয়নি, সরকারটা গণ অভ্যুত্থানের সরকার হয়েছে বা কিছুটা 111-এর কায়দায় হয়েছে, সেহেতু এই অর্থাৎ সেনাপ্রধান সমর্থিত, তাহলে এখানে যদি আরো এটাকে কোনোরকম সমস্যা করা হয়, নির্বাচন বিলম্বিত হতে পারে, সাংবিধানিক কোনো সমস্যা হতে পারে, 111-এর মতো একটা সরকার আসতে পারে। এই সবকিছু মিলিয়ে বিএনপি রাজনৈতিকভাবে এটা মোকাবিলা করার জন্য চিন্তা করছে উনি প্রেসিডেন্ট আছে থাকুক। আমরা আগে শুনতাম প্রেসিডেন্টের কাজ হচ্ছে জানাজায় যাওয়ার কবর জিয়ারত করা। অতএব যেহেতু আছে কিছু কিছু বিষয় থাকলো, যেহেতু সেনা প্রধান পুরোপুরি নির্বাচনের পক্ষে এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে বিএনপি চিন্তা করছে বিলম্ব না করাই আমাদের জন্য অতি উত্তম হবে, আমার ধারণা ব্যক্তিগত। সেই জন্য তারা এইটাকে এড়িয়ে গেছে বা এইটার পিছনে বেশি কথা বলেনি। তাই আমি মনে করি যে যে কাজটা করেছে এটা ভালো করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আর একটা বিবৃতি দেখলাম যে তারা নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বা অন্য দেশে কোথাও রাষ্ট্রপ্রধানের কোনো ছবি থাকবে না। এটা আমি একমত না, কারণ আমরা দেখেছি বাংলাদেশে যতগুলো রাষ্ট্রদূত আছে অন্য দেশের, তাদের সব জায়গায় রাষ্ট্রপ্রধানের ছবি থাকবে। রাষ্ট্রপতি না থেকে যদি যার দুইজনেরই যদি ক্ষমতা সমান হয় থাকবে। কিন্তু আজকে আমাদের দুইজন যে আলোচক বলেছে আমি ওনাদের সাথে একমত, যে একটা লোক দুর্নীতি করলো, তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল, তার জন্য মামলা রুজু করা উচিত ছিল, এখনো রুজু করে তাকে সেই মামলা দিয়েও এই জায়গা থেকে আপনার সরাতে পারতো, দ্রুত বিচার করেও সরাতে পারতো, এটা একটা আলাদা উদাহরণ থাকতো। এখন এই ব্যক্তির নামে অনেক তর্ক বিতর্ক প্রেসিডেন্ট হওয়ার সময়, কিন্তু আমরা সেই ধরনের অ্যাকশন দেখলাম না, এটা দুঃখজনক। এবং এটাকে আমরা কি বলবো, আমরা দেখি যে আওয়ামী লীগের সময় বিএনপির নামে মামলা করা হয়, বিএনপি আসলে তারা বেকচুর খালাস হয়। কেন মামলা করা হলো, এটা তো খারাপ কথা। আবার আওয়ামী লীগ মানে বিএনপি আসলে আওয়ামী লীগের নামে মামলা করে, কেন? তাহলে দুদক এটা একেবারে আজ্ঞাবহ মানে অর্থাৎ গোলামের মতো কাজ করতেছে, এটা ঠিক না, মানে অর্থাৎ হুকুমের গোলাম। এই কথা তো আমরা শুনতে চাই না। আমি এখানে একজন লেফটেন্যান্ট কর্নেল দিদার সাহেব আছেন, আর একজন বিজ্ঞ লোক আছেন। আমাকে যখন প্রথম ডিজিএফআই তুলে নিয়ে যায় চোখ বেঁধে জমটুপি পরিয়ে, আমি তো দিশেহারা, তবে মনোবল ছিল। আমাকে যখন কিল ঘুষি লাথি মারতে ছিল, পিস্তল ঠেকাচ্ছিল, বলছিল তুই শেখ রেহেনা সম্পর্কে কি বলেছো, কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা। আমি বলেছি দেখেন ওরা গুলি করে মাইরে ফেলাবো। আমি বললাম আপনি মারতে পারবেন না, আপনি আমাকে পঙ্গু করতে পারবেন, টর্চার করতে পারবেন, কিন্তু মারার ক্ষমতা আল্লাহর। এই আত্মবিশ্বাস নিয়ে গেলাম। পরবর্তীতে একটা সময় আমার সুপারিশ আসলো, আমার ওয়াইফের বান্ধবী ছিল ব্রিগেডিয়ার ডাক্তার, ব্রিগেডিয়ার জেনারেল হয়ে রিটায়ার্ড করলো এই মাস 2 আগে, উনি কর্নেল ছিল তখন আসার পরে উনি বলল, মেজর মঞ্জুর সাহেব বলল যে শুনেন আপনারা কি বলবো, আমরা হুকুমের গোলাম, আমার খারাপ লাগে, কষ্ট লাগে, কান্না আসে। ইলিয়াসকে আপনার হত্যা করেছে নির্মম ভাবে, শীতলক্ষাতে, মানে সিমেন্ট দিয়ে বস্তা দিয়ে তাকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। কে করেছে? জিয়াউল আহসান। কার হুকুমে করেছে? মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ রেহেনা দেব কাদের, মানে কি সিদ্দিকী, যেন তারিক সিদ্দিকী। এখন আপনাকেও ধরে নিয়ে আসা হয়েছে, আপনি বক্তৃতা দিয়েছেন যে ব্যাংকের ছাতার মতো ব্যাংক করতেছে শেখ হাসিনা, এই 3 মাসের জন্য এই ব্যাংকের প্রজেক্টটা তাকে দিচ্ছে, এখন হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাংক করতেছে এই শেখ রেহেনা। এই কথাটা আমাদের কাছে আসছে, তা আমার আবার মনে পড়ে না, আমি হইলে প্রায় 3000 বক্তব্য আমার আছে, আমি বক্তব্য দিয়েছিলাম শেখ হাসিনা এই বিভিন্ন জনের। তাই আজকে মনে করেন যে সেইখানে পরে আমার বক্তব্যটা দেখাইলো যে এটা আমরা এনেছি, টিভিতে ছিল না, ইউটিউবওয়ালাদের কাছ থেকে আনছি। আমি দেখলাম হ্যাঁ বক্তব্যটা আমি দিয়েছি। তাই আমি আজকে অত্যন্ত একটি বিষয় দেখলাম যে আমাদের স্টেটমেন্ট দিয়েছে 1030 জনকে হত্যা করেছে, আসলে এটার চাইতেও বেশি করেছে আমাদের এই যে সেই জিয়াউল আহসান। 2009 সাল থেকে 2024 সালের পর্যন্ত বিচার বহির্ভূত হত্যা
এবং এই হত্যাকাণ্ড, গুম, আয়নাগর, টেলিমনিটরিং সব অপরাধে চিহ্নিত প্রমাণিত একজন প্রধান জিয়াউল হাসান, এবং যার পথ ছিল, গুরু ছিল এই তারেক সিদ্দিকী। তারেক সিদ্দিকী এই কাজগুলো তার দ্বারা করাইছে। তিনি ছিলেন একটা সিরিয়াল কিলার, এবং আপনারা দেখেছেন তার নাম 15টি মামলা। আমি চাই তার কঠিন বিচার হোক, এবং তিনি যদি রাজসাক্ষী হয় তারও বিচার হবে, শেখ হাসিনারও এই জন্য বিচার হবে, এবং তারেক সিদ্দিকীরও বিচার হবে। আমি এই কথা বলে আপনার শেষ করলাম। আল্লাহ হাফেজ।